নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের যে নিয়মিত অ্যাসাইনমেন্ট কাজ চলছে, সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট গণিত বিষয়ে আজকে আমি তোমাদের সৃজনশীল 2 সমাধানটা করাবো। আমার আগের গত ভিডিওতে আমি সৃজনশীল 1 করিয়েছিলাম, তো আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। এবং আমার এই ইউটিউব চ্যানেল তোমরা যদি কানেক্টেড থাকো, আশা করি তোমরা তোমাদের প্রত্যেকটা গণিতের অ্যাসাইনমেন্টটা খুব সহজে বুঝতেও পারবে এবং সেটা করতে পারবে। তো আমাদের 2 নম্বর সৃজনশীলের প্রশ্নটা উদ্দীপকে দেওয়া ছিল, তাহলে তোমাদের কাছে অবশ্যই প্রশ্ন রয়েছে, তোমরা পড়ে নিবে। আর ক নম্বর প্রশ্নটা হচ্ছে, দেখো ডি কোণ সমান হচ্ছে 40 ডিগ্রি হলে কোণ ইপিএফ এর ডিগ্রির পরিমাপ নির্ণয় করো। সেই ক্ষেত্রে আমার উদ্দীপকের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্ন অনুযায়ী দেখো আমি চিত্র এঁকেছি যে ত্রিভুজ ডিইএফ, তাহলে আমি লিখেছি ডিইএফ ত্রিভুজ, আর ই কোণ আর এফ কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ই বিন্দুতে, আচ্ছা দেখো ই কোণ আর হচ্ছে এফ কোণ, ঠিক আছে, এই দুইটা পরস্পর ই বিন্দুতে কি হয়েছে, ছেদ করেছে। আর বাকি অংশে আমার যেটা ছিল বহিঃখণ্ডক দ্বয়, যেহেতু কয়ের মধ্যে আমার এই অংশটা প্রয়োজন নেই, জন্য আমি কয়ের মধ্যে ইউজ করিনি, এটা আমাদের পরবর্তী যে গ নম্বর জ্যামিতি সেখানে লাগবে, এই জন্য আমরা কয়ের শুধু এতটুকু চিত্র রেখেছি। এখন আমার প্রশ্নে বলছে যে ডি কোণটা সমান হচ্ছে 40 ডিগ্রি, তাহলে দেখো ইপিএফ, তাহলে এই কোণটার পরিমাপ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি প্রথমে আমরা পুরো ত্রিভুজটাকে ধরি, দেখো ডিইএফ ত্রিভুজের তিনটা কোণ, ডি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ সমান কত, 180 ডিগ্রি। কারণ আমরা জানি ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের তার 3 কোণের সমষ্টি মানে 180 ডিগ্রি হয় বা 2 সমকোণ। আচ্ছা, তাহলে আমরা যদি প্রত্যেকটা কোণকে অর্ধেক করে দেই, তার মানে এই কোণগুলোর অর্ধেক হয়ে যাবে কি, 180 অর্ধেক কত হয়ে যাবে, 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে দেখো আমার ডি কোণের মাপটা যেটা দেওয়া ছিল প্রশ্নে, যে 40 ডিগ্রি, আমি ডি কোণের জায়গায় 40 ডিগ্রি লিখে দিয়েছি, হাফ ইন্টু 40 ডিগ্রি, আর হাফ এফ যা ছিল আমি তাই লিখেছি। এখন 40 কে আমি যদি হাফ করি মানে অর্ধেক করি, মানে 2 দিয়ে ভাগ, তাহলে 20, এই 20টা হাতের ডান দিকে চলে গেল, মাইনাস হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে, 90 থেকে 20 ডিগ্রি বিয়োগ হয়ে গেলে থাকবে 70 ডিগ্রি। তার মানে হাফ ই প্লাস হাফ এফ কোণের পরিমাপ হচ্ছে কত, 70 ডিগ্রি। আচ্ছা, এখন দেখো আমি হাফ ই আর হাফ এফটা কেন বের করলাম, কারণ আমার এই ইপিএফ কোণটা যখন বের করতে যাবো তখন আমাকে এই ইএফপি ত্রিভুজ ইউজ করতে হবে। আর এই ত্রিভুজের এই যে কোণটা রয়েছে, ই কোণটা আর এফ কোণটা, সেটা হচ্ছে এই আমার মূল ত্রিভুজের ই কোণের আর এফ কোণের সমদ্বিখণ্ডক দ্বয়, মানে অর্ধেক, যেহেতু প্রশ্নে লেখাই ছিল যে ই কোণ আর এফ কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে মিলিত হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখো আমার ছোট ত্রিভুজটা, যেটা ভিতরে ত্রিভুজটা রয়েছে, এটাও একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের 3টা কোণ, একটা কোণের নাম হচ্ছে ইপিএফ, এটা আরেকটা হচ্ছে পিইএফ, আরেকটা হচ্ছে পিএফই। এই 3টা কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন এই যে 2টা কোণ, যেটা ই কোণ আর হচ্ছে এফ কোণ, দেখো মাঝখানে রয়েছে, দেখতে বললাম এই 2টা কোণ হচ্ছে কিসের অর্ধেক, যেহেতু সমদ্বিখণ্ডক, মানে আমার মূল ত্রিভুজের, প্রথম ত্রিভুজের ডিইএফ ত্রিভুজের ই কোণের অর্ধেক আর হচ্ছে এফ কোণের অর্ধেক। তাহলে আমরা এই দেখো ই কোণ আর এফ কোণ লিখে দিয়েছি। এই পিইএফ এর এটা হচ্ছে হাফ ই এর সমান, আর পিএফই এটা হচ্ছে হাফ এফ এর সমান। তাহলে এটা আমরা লিখলাম। তাহলে আমরা হাফ ই প্লাস হাফ এফ সমান হচ্ছে কত ডিগ্রি বের করেছি আমরা, 70 ডিগ্রি। এটা এই দুইটার সমান যোগফল কত, আমরা 70 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে এই 70 ডিগ্রিটা হাতের ডান দিকে চলে গেল, -70 ডিগ্রি। তাহলে কোণ ইপিএফ এর পরিমাণ হচ্ছে কত, 110 ডিগ্রি, মানে 110 ডিগ্রি, মানে 10 ডিগ্রি, এটাই নির্ণয় মাপ। তাহলে আশা করি তোমরা ক নম্বর সমাধানটা বুঝতে পেরেছো। এখন আমরা খ নম্বর সমাধানে যাচ্ছি। তাহলে এখন খ নম্বর অঙ্কের সমাধানে যাচ্ছি। যেমনি দেখো আমাদের খ নম্বরে যে প্রশ্ন রয়েছে, যে বর্ধিত ইপিকে, আমার প্রশ্ন ছিল এরকম যে সমদ্বিখণ্ডকটা খেয়াল করে একটু, আমাদের মূল ত্রিভুজটা ছিল এরকম, প্রশ্নে লেখা ছিল যে একটা ত্রিভুজ ছিল, সেই ত্রিভুজের 2টা কোণ, ই কোণ আর হচ্ছে এফ কোণ, তাদের একটা সমদ্বিখণ্ডক পি বিন্দুতে মিলিত ছিল। এখানে আমাদের এই ছিল চিত্র। তাহলে এই ইপিকে আমরা কি করেছি, বর্ধিত করেছি। সেক্ষেত্রে দেখো এটা কি গেছে, এভাবে বর্ধিত। তাহলে এখানে তোমার এই দাগটার প্রয়োজন পড়ে, জন্য আমি দাগটা মুছে দিয়েছি তোমাদের বোঝার জন্য। তাহলে দেখো আমার এই হচ্ছে চিত্র অনুযায়ী আমরা চিত্র আঁকলাম, এম বিন্দুতে সমদ্বিখণ্ডক করছে। আমাকে প্রমাণ করতে হবে ডিএমই, এই কোণটা স্থূলকোণ। স্থূলকোণ বলতে আমরা যাকে বুঝি যে 90 ডিগ্রি থেকে বড়, সেটা 1 ডিগ্রি বড় হোক বা 20 ডিগ্রি বড় হোক, মানে 91 থেকে শুরু করে সেটা 180 আগ পর্যন্ত যে কোনো কোণই স্থূলকোণ হবে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রমাণের জন্য দেখো আমরা কি করেছি, প্রথমে 2টা ত্রিভুজ আমরা ইউজ করেছি। খেয়াল করো আমার এখানে এই দাগটা যদি আমি মুছে দিই, খেয়াল করো এখানে এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের নাম হচ্ছে ডিইএম। এই ত্রিভুজের মধ্যে আমার প্রশ্নে কিন্তু লেখাই আছিল যে কি ডি বাহুটা হচ্ছে কি বড়। আর এখানে আবার আরেকটা ত্রিভুজ রয়েছে, দেখো খেয়াল করো ইএফএম। এই ত্রিভুজের মধ্যে যে ইএফ বাহুটা আছে এটা হচ্ছে ডিই থেকে ছোট, মানে সেটা প্রশ্নের উদ্দীপকে রয়েছে। তাহলে আমি প্রথম লিখেছি যে ত্রিভুজ ডিইএম এ ডি বাহুর বিপরীত কোণ। বিপরীত কোণ কাকে বলে, যখন কোনো বাহুর সাথে কোণের সম্পর্কটা থাকে না। তুমি খেয়াল করো এই এম কোণটা আঁকতে গেলে আমরা কোণাকি কি হবে, আমরা কোণাকি 2টা বাহু দিই, তাহলে আমাদের 3টা বাহুর কিন্তু প্রয়োজন পড়ে না। তার মানে এই এম কোণটা আঁকতে গেলে কিন্তু আমি যদি এই দাগটা নাও দিই তাহলে কিন্তু এখানে কোণ হয়। তার মানে বাহুটার যেটা প্রয়োজন নাই সেটা হচ্ছে কি বিপরীত কোণ। তাহলে এই বাহুর যেহেতু প্রয়োজন নাই এম কোণের সময়, তাহলে ডি বাহুর বিপরীত কোণ হচ্ছে এম। তার মানে আমি লিখেছি দেখো যে ডি বাহুর বিপরীত হচ্ছে ডিএমই,
অনুরূপভাবে আবার এই পাশে যে ত্রিভুজটা রয়েছে ই এফ এম, তাহলে এটার মধ্যে যে ই এফ বাহুটা রয়েছে এর বিপরীত কোণ হচ্ছে কোনটা? এর বিপরীত কোণ হচ্ছে এমটা, মানে মাঝখানে এমটা আমরা কিভাবে লিখবো? ই এম এফও লিখতে পারি, অথবা আমরা এফ এম ই লিখতে পারি, যেমন আমি এখানে লিখেছি ই এম এফ। তাহলে এখানে যেহেতু শর্তটা আমার রয়েছে প্রশ্নের যে ডিই গ্রেটার দেন ই এফ, তাহলে আমরা একটা ছোট ক্লাস থেকে জ্যামিতি শর্ত শিখে এসেছি যে কোনো বৃহত্তম বাহু, কোনো ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ তার ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা কি হবে? বড় হবে। তুমি একেবারে যদি এখানে তুমি চিত্রের তাকাও, চিত্রতে তুমি তাকালে বুঝতে পারবে, খেয়াল করো এই কোণটা অটোমেটিকলি দেখো এই বাহুটা বড়, তাহলে এই বাহুর যে বিপরীত কোণ রয়েছে আর ই বাহুর যে বিপরীত কোণটা রয়েছে সেটা থেকে এটা কি হবে? বড় হবে। তাহলে আমরা সেই শর্তটা এখানে লিখেছি, তার মানে ডি এম ই গ্রেটার দেন ই এম এফ। আচ্ছা, এখন খেয়াল করো এই যে দুইটা কোণ আমরা লিখলাম ডি এম ই আর হচ্ছে ই এম এফ, খেয়াল করো ডি এম আর হচ্ছে ই এটা, আর একটা হচ্ছে ই এম এফ, তার মানে এই পুরো কোণটা একটা কি কোণ? সরল কোণ। মানে আমরা জানি একটা সরল রেখা যদি যে কোণটা সৃষ্টি হয় সেটা হচ্ছে সরল রৈখিক কোণ, তো সেটা হচ্ছে 180 ডিগ্রি সরল কোণ। তাহলে দেখো এই দুটো যোগ করলে কি হয়? এক সরল কোণ বা 180 ডিগ্রি। তাহলে সরল কোণ বলতে 180 ডিগ্রি, তাহলে সেটাকে যদি আমি এরকম লিখতে পারি বা এরকম যদি ধরি যে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, দুইটা যোগ করলে কি হবে? 180 ডিগ্রি। তার মানে দুইটা সমান হতে হবে, কিন্তু আমার কিন্তু শর্ত আমরা বের করেছি দুইটা সমান না, ডি এমটা হচ্ছে বড় আর ই এম একটা হচ্ছে ছোট। যেহেতু সমান না, এটা হচ্ছে বড়, তার মানে এটা অবশ্যই কি হবে? 90 ডিগ্রি থেকে বড় হবে। যেহেতু ডি এম ই ই এফ থেকে ই এম এফ থেকে বড়, সেই ক্ষেত্রে ডি এম ই কোণটা অবশ্যই 90 ডিগ্রি থেকে বড় হবে, আর ই এম এফ কোণটা 90 ডিগ্রি থেকে ছোট হবে। মানে দুটো যোগফল 180 ঠিকই হবে, কিন্তু ডি এম ইটা এক সমকোণ থেকে বা 90 ডিগ্রি থেকে বড়। যেহেতু 90 ডিগ্রি থেকে বড়, সুতরাং এই ডি এম ই হচ্ছে স্থূল কোণ। বিষয়টা খুবই ক্লিয়ার ও সহজে বোঝা যায়, কিন্তু আমাদের যে শর্তটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, যে ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ তার ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। এটা তোমাকে মনে রাখতে হবে। তুমি যদি এই প্রাথমিক যে ধারণাটা আছে এটা তুমি মনে রাখতে পারো, এবং যে একই সরলরেখা যখন কোনো সরলরৈখিক কোণ হয়, দুটো কোণের যোগফল 180 হয়ে গেল, সরলরৈখিক কোণ মানে 180 ডিগ্রি, এবং সেই 180 ডিগ্রি আমরা যদি এটাকে সমানভাবে বিভক্ত করতাম, এখানে 90 এখানে 90, কিন্তু আমার শর্ত অনুযায়ী এই কোণটা হচ্ছে বড়, তাহলে এটা অবশ্যই 90 হবে, 90 ডিগ্রি থেকে বড় হবে, আর 90 ডিগ্রি থেকে ছোট হবে। যেহেতু এটা 90 ডিগ্রি থেকে বড়, তার মানে এটা স্থূল কোণ। এই হচ্ছে আমাদের প্রমাণ। এখন আমরা গ নম্বর সমাধানে যাচ্ছি। তাহলে দেখো গ নম্বর সমাধানটাতে আমরা এখন আমাদের গ নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে প্রমাণ করো যে ই কিউ এফ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। আচ্ছা, সেক্ষেত্রে দেখো আমাদের প্রশ্নের উদ্দীপকে যেটা ছিল যে এই কোণ ও এফ কোণের সমদ্বিখণ্ড প্রথম পরস্পর ই বিন্দুতে এটা ছিল ভিতরে, আর পরের যে সেটা অংশটা ছিল সেটা হচ্ছে বহির্খণ্ডদ্বয়ে কিউ বিন্দুতে ছেদ করেছিল। বহির্খণ্ডদ্বয় করতে হলে আমাদের দেখো আমাদের চিত্রটা যেটা ছিল যে ডিই এফ, আমাদের চিত্র বহির বলতে হচ্ছে বাহির, তাহলে বহির্খণ্ডদ্বয় করতে হলে আমাকে ডি বাহুকে আমরা কি করবো? এ পর্যন্ত বর্ধিত করি, আর ডি এফ বাহুকে আমি বি পর্যন্ত কি করেছি? বর্ধিত করি। এটা আমি লিখেছি যে ত্রিভুজ ডিই এফ এর ডি বাহুকে এ পর্যন্ত আর হচ্ছে ডি এফ বাহুকে বি পর্যন্ত বর্ধিত করি। তাহলে সেই ক্ষেত্রে এখানে কি হয়েছে? বর্ধিত মানে করার ফলে এখানে বহিস্থ কিছু কোণ সৃষ্টি হয়েছে। দেখো, আর এই কোণের সমদ্বিখণ্ডক যেমন এ ই এফ, খেয়াল করো এ ই এফ এর সমদ্বিখণ্ডক হচ্ছে একটা তোমার যেমন ই কিউ, আর হচ্ছে বি এফ ই এর সমদ্বিখণ্ডক হচ্ছে কি? এফ কিউ। পরস্পর কিউ বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। সমদ্বিখণ্ডকদের কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে যেটা আমার প্রশ্ন ছিল যে কিউ এফ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ ডি। আচ্ছা, এখন আসলে আমরা প্রমাণে যাই। একটু মনোযোগ সহকারে তোমাদের খেয়াল করতে হবে, কিন্তু তোমরা যদি শর্তগুলো মনে রাখো খুব সহজ হয়ে যাবে। আমাদের প্রথমে যে ত্রিভুজটা, আমাদের চিত্রের যে ত্রিভুজটা ছিল শর্তে, সেটা হচ্ছে ডিএফ ত্রিভুজ। তাহলে আমরা যদি ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টিগত 180 ডিগ্রি, তাহলে আমরা দেখো কি লিখেছি যে ত্রিভুজ ডিইএফ এর তিনটা কোণ, ডি কোণ প্লাস এ কোণ প্লাস এফ কোণ সমান 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি আমরা লিখলাম, সাইড নোট লিখে দিয়েছি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেম অনুরূপভাবে আমরা যদি আমাদের এখানে যে ত্রিভুজটা হয়েছে খেয়াল করো যে ই কিউ এফ, এটা একটা ত্রিভুজ বা ই এফ কিউ তুমি যাই বলো, এই ত্রিভুজেও কি রয়েছে? আমি যে ত্রিভুজটাকে একটু আলাদা করে বুঝাইতে, দেখো এই ত্রিভুজের অংশটুকু এটাও কিন্তু একটা ত্রিভুজ। ত্রিভুজের নাম হচ্ছে কি? যে এখানে ই এফ আর হচ্ছে কিউ, এটারও তিনটা কোণ রয়েছে। এই তিনটা কোণ কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি লিখেছি যে ই এফ কিউ এর, ঠিক আছে, একটা কোণ হচ্ছে কি ই কিউ এফ, আর একটা হচ্ছে কিউ ই এফ, আর একটা হচ্ছে কিউ এফ ই। দেখো আমি লিখেছি তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা, কিন্তু এখন খেয়াল করো যেহেতু একটু আগে আমি যে আমার বিশেষ নির্বাচনে যে জিনিসটা লিখেছিলাম যে এই এফ এর সমদ্বিখণ্ডক, তাহলে এ ই এফ এর সমদ্বিখণ্ডক হচ্ছে এই তোমার ই কিউ বাহুটা, তার মানে এই ই
কিউ ই এফ, এটা হচ্ছে এই এ ই এফ এর অর্ধেক। সমান্তরিক শব্দের অর্থ কি? সমান দুই ভাগে বিভক্ত হয়ে যায়। যেহেতু সমান দুই ভাগে বিভক্ত হয়েছে, তার মানে এই কিউ ই এফ কোণটা হচ্ছে এ ই এফ কোণের অর্ধেক। তাহলে সেক্ষেত্রে দেখো আমি কি লিখেছি, যে হাফ এ ই এফ সমান কিউ ই এফ। এখন খেয়াল করো, যে জিনিসটা তোমাদের একটু খেয়াল করতে হবে মনোযোগ দিয়ে। ধরো আমি এখন এই জায়গার জিনিসটা একটু তোমাদের মুছে বুঝাই। আমার মূল ত্রিভুজ ছিল ডি ই এফ, এটা ছিল আমার মূল ত্রিভুজ। ধরো এটা একটা নাই, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু ত্রিভুজের কি কোণ? মানে যখন কোনো ত্রিভুজের তিনটা কোণ ভিতরে, সেটা তো আমরা জানি তিনটা কোণ, কিন্তু ত্রিভুজের বাহু ব্যবহৃত করলে সেটাকে কি বলে? বহিস্থ কোণ। যেমন এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। এখন ত্রিভুজের বহিস্থ কোণ কি হয়? তার অন্তঃস্থ বিপরীত কোণ, মানে আমার এই বিন্দুতে এখানে বহিস্থ কোণ, তার এই বিপরীত বিন্দু দুটো রয়েছে ডি আর হচ্ছে এফ। তাহলে এই ডি কোণ আর এফ কোণের সমষ্টির সমান। ত্রিভুজের বহিস্থ কোণ কি হয়? তার অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। সেই ক্ষেত্রে যেহেতু এখানে এটাকে আমরা অর্ধেক ধরে নিয়েছি, মানে অর্ধেকটা নিয়েছি শুধু কি কিউ ই এফ, যেহেতু এটা অর্ধেক এ ই এফ এর, তাহলে আমরা ডি হাফ, আবার ই এফ ও কি হবে? হাফ। দেখো আমি কি লিখেছি, যে তাহলে কিউ ই এফ সমান হচ্ছে হাফ ডি প্লাস হাফ এফ। তাহলে আমি সাইড নোট কি লিখেছি, ত্রিভুজের বহিস্থ কোণ এর অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। অনুরূপভাবে আবার একইভাবে খেয়াল করো, যেমন এটাকে আমি বহিস্থ কোণ ধরেছি, আবার এই পাশেও কিন্তু আবার যদি আমরা এটাকে ধরি বহিস্থ কোণ, তখন সেম এখানেও যেমন বিই এফ এর বহিস্থ কোণ, সরি সমদ্বিখণ্ডকটা কিন্তু হচ্ছে কি কোনটা? এটা হচ্ছে কিউ এফ ই। তাহলে এটা সমান সমান আমি কি লিখছি দেখো, কিউ এফ ই সমান, তাহলে এটার বিপরীত কোণ কোন দুইটা হবে? যেহেতু এফ বিন্দুতে কোনটা, তাহলে ডি আর হচ্ছে ই, মানে হাফ হয়ে যাবে। যেহেতু অর্ধেক নিয়েছি, হাফ ডি আর হচ্ছে হাফ ই। তাহলে দেখো কি লিখেছি, হাফ ডি প্লাস হাফ ই, মানে শর্ত একটাই হবে, যে ত্রিভুজের বহিস্থ কোণ এর অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। এখন আমার যে পরের যে ত্রিভুজটা ছিল, নিচের যে ত্রিভুজটা, দেখো এই ত্রিভুজের যেহেতু তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই লাইনটাকে আমি পুনরায় এখানে তুলে নিলাম। এখন খেয়াল করো, এই কিউ ই এফ, দেখো এই কোণটা সমান হচ্ছে হাফ ডি প্লাস হাফ এফ। আমি এই কোণটার পরিবর্তে আমি কি লিখেছি, হাফ ডি প্লাস হাফ এফ। অনুরূপভাবে কিউ এফ ই, দেখো এটার পরিবর্তে আমরা কি বসাতে পারি, এই হাফ ডি প্লাস হাফ ই। তাহলে আমি এটার পরিবর্তে বসেছি হাফ ডি প্লাস হাফ ই, মানটা বসিয়ে দিলাম। এখন দেখো আমার এখানে ডি কিন্তু দুইটা, এখানে হাফ ডি আছে, এখানে হাফ ডি আছে। তো আমি একটা ডিকে আমি হাফ আলাদা রেখেছি। আর এটা কেন আলাদা রেখেছি? কারণ আমার প্রমাণের মধ্যে হাতের ডান দিকে হাফ ডি এর একটা অংশ রয়েছে, এটাকে আমি আলাদা রাখলাম। আর বাকি যে অংশ দেখো, হাফ ডি বাদ দিয়ে দিল, একটা রাখলেও এখানে হাফ ডি, হাফ ই, হাফ এফ আছে, মানে তিনটাই কোণ রয়েছে, ই কোণ, ডি কোণ, এফ কোণ। প্রত্যেকটার সামনে হাফ রয়েছে, আমি হাফ কমন নিয়ে, তার মানে ডি ই প্লাস এফ। তাহলে দেখো আমি এখানে ডি এফ কোণ, মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দেওয়া ছিল যে ডি এফ সমান কত, 180 ডিগ্রি। তাহলে এটা সমান আমি কি লিখলাম, যে হাফ মাঝখানে চিহ্ন নেমে কি গুণ 180 ডিগ্রি। 180 কে হাফ মানে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 90 ডিগ্রি। এটা যা ছিল আমরা তাই লিখেছি। এখন এই 90 ডিগ্রি আর হচ্ছে হাফ ডি, এই দুটোটাই প্লাস, এটা যদি আমি হাতের ডান দিকে নিই, দুটোটা কি হয়ে যাবে, মাইনাস। তাহলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে কত হবে, 90 ডিগ্রি। আর মাইনাস হাফ ডি যা ছিল আমরা তাই লিখলাম। তাহলে আমার যে প্রমাণটা ছিল, যে কিউ ই কিউ এফ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি, এটাই হচ্ছে আমাদের প্রমাণ। খুব সহজে আমরা বুঝতে পারি। জাস্ট আমাদের শর্তটা হচ্ছে কি, আমাদের মূল বেসিক শর্ত হচ্ছে এখানে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এটা আমাদের মনে রাখতে হবে। আর ত্রিভুজের যখন কোনো বহিস্থ কোণ হয়, সেটা তার অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়। আর যেহেতু আমার এখানে বহিস্থ কোণটা আমি পুরোটা নিই, আমি বহিস্থ কোণকে অর্ধেক, মানে সমদ্বিখণ্ডকটা নিয়েছি, এই জন্য বহিস্থ কোণের সমষ্টি, কোণ দ্বয়ের সমষ্টির মধ্যে আমি দুটো জায়গায় কি করেছি, হাফ মানে অর্ধেক ইউজ করেছি। এই শর্ত দুটো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে জ্যামিতিটা হয়ে গেল সমাধান। বাকিটুকটা এই অংশটা আমাদের একটা, আমরা যে সমাধান করেছি ক্লাস সমীকরণের সমাধান থাকে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে যে অঙ্কগুলো আমরা করি, যোগ বিয়োগ ওই পাশে প্লাস মাইনাস, এরকম সমাধানের মতো। তাহলে আশা করি তোমরা খুব সহজে তোমাদের দ্বিতীয় সৃজনশীলটা অবস্থা পেরেছো, এবং তোমাদের জন্য এই জ্যামিতিটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে গণ নাম্বারটি একটু বেশি ইম্পর্টেন্ট। এটা এসএসসি পরীক্ষা প্রায় বিগত কয়েক বছর এসেছে, তোমাদেরও আসতে পারে। আর সবচেয়ে বড় বিষয়, পরীক্ষা আসাটা বড় বিষয় না, তোমরা অবশ্যই লজিক্যালি বাস্তব ধারণা দিয়ে তোমরা সবকিছু প্রমাণ করার চেষ্টা করবে, সেখানে যাতে কোনো ভুল ইনফরমেশন না থাকে সেটা খেয়াল করবে। ধন্যবাদ। আমরা একটু পরে আমরা পরের যে সৃজনশীলগুলো রয়েছে সেগুলো সমাধান দিচ্ছি।